রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের অ্যানাবেল সিরিজের এক্সপ্লেনেশন এনজয় করছেন। আর যদি তা না হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের ভিডিওসগুলো দেখে ফেলুন, কেননা তাছাড়া আপনার অ্যানাবেল সিরিজ বুঝতে একটু কষ্ট হবে। যাই হোক, দি কনজিউরিং ইউনিভার্সের পঞ্চম ফিল্ম দি নানকে আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই রোমানিয়ার সেন্ট কাটা অ্যাবে। এখানে বলে রাখা ভালো, অ্যাবে হচ্ছে সেই জায়গা যেখানে মূলত খ্রিস্টান নান্সরা থাকে। সেখানে একটি ক্যাসেলের ভেতরে অন্ধকারে দুজন নান্সকে দেখা যায় যারা একটি চাবি নিয়ে একটি দরজা খুলতে যাচ্ছিল। দরজায় লেখা ছিল এরপরেই পজিটিভিটি শেষ হয়। তাদের কনভারসেশন শুনে মনে হয় এই দরজাটির ওই পারে কোনো ইভিল পাওয়ার রয়েছে আর তাদের ওই দরজাটি খোলা ছাড়া আর কোনো উপায় ছিল না। নান্সদের মধ্য থেকে বয়স্ক নানটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে, আর বাইরে আরেকজন নান যার নাম ভিক্টোরিয়া সে বসে প্রে করছিল। হঠাৎ করে দরজা খুলে বয়স্ক নানটি বাইরে বেরিয়ে আসে আহত অবস্থায়, আর সে ভিক্টোরিয়াকে সেখান থেকে চাবি নিয়ে পালাতে বলে। আরও বলে সেজন্য কিছুতেই সে ইভিল ডেমনটির নাগালে না আসে, কেননা ডেমনটি হেল থেকে পৃথিবীতে আসার জন্য একটি শরীর খুঁজছে। ভিক্টোরিয়া পালিয়ে নিজের রুমে চলে যায়, কিন্তু ডেমনটি সেখানেও যাচ্ছিল। তাই ভিক্টোরিয়া বাধ্য হয়ে আত্মহত্যা করে নিজের জীবন স্যাক্রিফাইস করে। আর সেখানে তখন আমরা প্রথমবার ডেমনটিকে দেখতে পাই, যে কিনা নানদের মতোই পোশাক পরা ছিল। তার পরের দিন দেখা যায় ফ্রেঞ্চি নামের একটি ছেলে ভিক্টোরিয়ার লাশকে খুঁজে পায়। ফ্রেঞ্চি ক্যাসেলে থাকা নান্সদের খাবার সাপ্লাই করত। এবার এই ব্যাপারটা কোনোভাবে ভ্যাটিকান সিটির অফিসিয়ালসরা জানতে পেরে যায়, আর তাদের জন্য ভিক্টোরিয়ার আত্মহত্যা অনেক বড় একটা পাপ ছিল। তাই তারা অ্যান্থনি বার্ক নামের একজন ফাদার ও আইরিন নামের একজন সিস্টারকে কেসটি ইনভেস্টিগেট করতে পাঠায়। সিস্টার আইরিন তখনও নান হওয়ার শপথ নেয়নি, কিন্তু বাকি ফাদাররা জানায় আইরিন রোমানিয়া খুব ভালোভাবে চিনে, তাই তারা তাকে ফাদার বার্কের সাথে যেতে বলে। কিন্তু আইরিন বলে সে কখনো রোমানিয়াতে যায়নি এবং সে জানে না কেন ভ্যাটিকান থেকে তাকে সিলেক্ট করা হয়েছে। তারপর তারা রোমানিয়ার সেন্ট কাটাতে পৌঁছে ফ্রান্সিকে রিকোয়েস্ট করে তাদের অ্যাবেতে নিয়ে যাওয়ার জন্য, কেননা সেই একমাত্র সেখানে ফুড সাপ্লাইয়ের জন্য যাতায়াত করত আর সেই ভিক্টোরিয়ার লাশটি আবিষ্কার করে। তারপর দেখা যায় তারা তিনজন মিলে অ্যাবেতে পৌঁছে যায়। তারপর ফ্রান্সি তাদের দুজনকে একটি আইস রুমে নিয়ে যায়, যেখানে সে ভিক্টোরিয়ার লাশ রেখে দিয়েছিল যাতে লাশটি নষ্ট না হয়ে যায়। কিন্তু ফ্রেঞ্চি রুমে প্রবেশ করে দেখতে পায় লাশটি বসানো অবস্থায় ছিল, যদিও সে লাশটিকে ফ্লোরে শুইয়ে রেখে এসেছিল। ফাদার বার্ক লাশটির হাতে সেই চাবিটি পায়। তারা সবাই মিলে লাশটিকে সুন্দরভাবে দাফন করে। তারপর তারা ক্যাসেলটির ভেতরে যখন প্রবেশ করতে যাবে, তখন ক্যাসেলের সিঁড়ির সামনে অনেকটা তাজা রক্ত দেখে খুব আশ্চর্য হয়, কেননা ভিক্টোরিয়া তো মারা গেছে অনেক দিন হলো, কিন্তু সেখানে পড়ে থাকা রক্ত তখনও তাজা কিভাবে ছিল। তারা সবাই তারপর ক্যাসেলটির ভেতরে ঢুকে যায় এবং সেখানে একজন নানকে দেখতে পায়, যে কিনা নিজের পুরো শরীর কভার করে রেখেছিল এবং তার আওয়াজও খুব ভয়ানক ছিল। নানটি তাদের সেখান থেকে চলে যেতে বলে, কেননা খুব জলদি তাদের প্রেইং আওয়াজ শুরু হয়ে যাবে আর সেখানে সব ডোরস বন্ধ করে দেওয়া হবে। সে আরো বলে ক্যাসেলটির কাছাকাছি একটি থাকার জায়গা আছে, ফাদার বার্ক আর সিস্টার আইরিন যেন সেখানেই স্টে করে। তারা তখন সেখান থেকে বেরিয়ে আসে এবং ফ্রেঞ্চিকেও তারা ফিরে যেতে বলে। ফ্রেঞ্চি ফিরে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এবং সে যখন কবরস্থানটির কাছাকাছি পৌঁছায়, তখন একটি নানরূপী ডিমন তার উপর হামলা করে দেয়। সেদিন ফ্রেঞ্চি কোনো রকমে সেখান থেকে বেঁচে ফিরে। রাতে দেখা যায় আইরিন আর ফাদার বসে কথা বলছিল। আইরিন ফাদারকে বলছিল সে যখন ছোট ছিল তখন অদ্ভুত কিছু ভিশন দেখত, আর তারপর দেখতো মাদার ম্যারি তাকে রাস্তা দেখাবে। এটা শুনে ফাদার বার্কও তার সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্টস বলে, যে ফ্রান্সে সে একটি বাচ্চাকে এক্সোসিজম করাকালীন বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যে মারাও যায়। ফাদার বাচ্চাটির মারা যাওয়ার কারণ নিজেকে মনে করত, আর এতে সে খুব আফসোস করত। এখানে দেখা যায় তাদের দুজনেরই কিছু না কিছু উইকনেস ছিল, যা তারা অ্যাবেতে ডিসকাশন করেই সব থেকে বড় ভুল করে, কেননা ডিমনটি তাদের দুর্বলতা জেনে তার সুবিধা নেয়। এবার রাতে যখন ফাদার ঘুমোচ্ছিল, হঠাৎ একটি মিউজিকের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে শব্দের উৎস চেক করতে উঠলে একটি ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়, আর আত্মাটি ফাদারের এক্সোসিজম করা সেই ফ্রেঞ্চ বাচ্চাটি ছিল। তাকে ফলো করতে করতে ফাদার গ্রেভিয়ার্ডে চলে যায়, আর সেখানে বাচ্চার আত্মাটি পুরোপুরি ইভিল রূপ ধারণ করে। ফাদারকে সে একটি কবরে জীবিত দাফন করে ফেলে। অপরদিকে আইরিনকেও সেই ডিমন নানটি অ্যাটাক করে। সে সেখান থেকে বেরিয়ে এসে সেই গ্রেভিয়ার্ড থেকে বেল বাজানোর শব্দ শুনে।
তখনকার সময়ে মহামারীতে কাউকে মৃত মনে হলে তাকে কবর দেওয়ার সময় কবরে একটি বেল লাগিয়ে ভেতরে তার দড়ি দিয়ে দেওয়া হতো। বাই চান্স ব্যক্তিটি যদি জীবিত থেকে থাকে তাহলে যেন সবাইকে বেলের মাধ্যমে সংকেত দিতে পারে। আইরিন তাই বেল শুনে তাড়াতাড়ি করে গ্রেভিয়ার্ডে যায়, আর তখনই ডিমনটি তাকে কনফিউজ করার জন্য একাধিক কবরে বেল বাজাতে থাকে। কিন্তু আইরিন ফাদারের চিৎকার শুনে ঠিক কবরটি খুঁড়তে শুরু করে, কিন্তু তখনই ফাদারের উপর ডিমন নানটি অ্যাটাক করে দেয়। ডিমনটি ফাদারকে মেরেই ফেলতো। ঠিক সেই মুহূর্তে আইরিন কবর খুঁড়ে ফাদারকে বাঁচাতে সক্ষম হয়। ওই কবরটাতে ফাদার কিছু অকাল্টের বই খুঁজে পায়। পরের দিন তারা আবার অ্যাবের মধ্যে যায়, কিন্তু সেখানে অনেক ডাকাডাকি করেও মাদারটিকে খুঁজে পায়নি। সেখানে হঠাৎ একটি ডোর ওপেন হয়। যেহেতু সেখানে শুধু নানরাই থাকে, তাই ফাদার সিস্টার আইরিনকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় এবং তার সাথে করে সেই চাবিটিও দিয়ে দেয়, যেটি ফাদার ভিক্টোরিয়ার লাশের হাত থেকে পেয়েছিল। ফাদার আইরিনকে বলে চাবিটা কিসের তা যেন সে জেনে আসে। আইরিন অ্যাবের ভিতরে গেলে একজন নানকে দেখতে পায়। সে নানকে অনেকবার ডাকলেও নানটি তাকে পাত্তা দেয়নি। আইরিন নানটিকে ফলো করতে করতে একটি চার্চে পৌঁছে যায়, যেখানে একজন নান প্রেয়ার করছিল। সে যখন তাকে ডাকতে যাবে, ঠিক সেই সময় সিস্টার ওয়ানা এসে তাকে বলে যে সে যেন প্রেয়ার করার নানটিকে ডিস্টার্ব না করে, কেননা এটা তার প্রেয়ার করার শিফট ছিল। এখানে প্রত্যেক নান্সদের প্রে করার জন্য আলাদা আলাদা শিফট রয়েছে। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপরের সিনে ফ্রেঞ্চিকে দেখানো হয়, যে কিনা একটি বারে বসে ড্রিঙ্কস করছিল। তখন সে শুনতে পেল একজন ভিলেজারের 12 বছরের মেয়ে সুইসাইড করে মারা গেছে, আর তারা বলছিল এইসব সেই কাস্ট অ্যাবেটার কারণেই হচ্ছে। তখন ফ্রেঞ্চি চিন্তা করলো ফাদার বার্ক আর সিস্টার আইরিনও তো সেখানেই গিয়েছে, তার মানে তাদের লাইফও রিস্কে আছে। তাই সে একটি বন্দুক নিয়ে অ্যাবের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ফাদার বাইরে বসে সেই বইগুলো স্টাডি করছিল যেগুলো সে কবর থেকে পেয়েছিল। স্টাডি করতে করতে সে এক পর্যায়ে দেখলো তাদেরকে যেই ডিমনটা অ্যাটাক করেছিল তার নাম ভালাক, আর সে হেল থেকে এসেছে। তারপর দেখা যায় আইরিন সিস্টার ওয়ানাকে বলে সে একজন অদ্ভুত ভয়ঙ্কর নানকে দেখতে পায়। ওয়ানা আইরিনকে বলে তারাও সেটিকে দেখতে পায়, এবং সব নান্সরা এইভাবে রোজ প্রে করে যাতে সেই ডিমনটা হেলে ফিরে যায়। তাছাড়া ওয়ানা বলে এই অ্যাবেটি ডার্ক এজেসের সময়কালে বানানো। তখন একজন শাসক নিজেকে শক্তিশালী বানাতে ওইখানে কালো জাদু করে নরকের একটি পাওয়ারফুল ডিমন বালাককে পৃথিবীতে আনার চেষ্টা করছিল। কিন্তু রিচুয়ালস সম্পূর্ণ হওয়ার আগেই সেখানে অনেক সৈন্যরা এসে সেই শাসককে হত্যা করে, আর নরকের রাস্তাটিকেও আবার বন্ধ করে ফেলে। কিন্তু তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বড় বড় বোমা হামলার সময় অ্যাবেটিতেও বোমা বিস্ফোরণ হয়ে সেই নরকের রাস্তাটি আবার খুলে যায়, আর বালাক নরক থেকে পৃথিবীতে চলে আসে। সে আরো বলে বালাক সবসময় নানের রূপে ঘুরে বেড়ায়, যাতে করে সে নান্সদের মাঝে লুকিয়ে থাকতে পারে আর নান্সদের উইকনেস সম্পর্কে জানতে পারে। ততক্ষণে একজন নান সিস্টার আইরিনকে এসে বলে রাত অনেক হয়ে গেছে, তাই তাদের সব দরজাও বন্ধ হয়ে গেছে। আইরিন এখন সেখান থেকে বাইরে যেতে পারবে না, আর তাই আইরিনকে রাতটা সেখানেই কাটাতে হবে। তখন সিস্টার ওয়ানা আইরিনকে একটি রুমে থাকতে দিয়ে দরজা বাইরে থেকে লক করে দেয়। এদিকে ফাদার অ্যাবেটির ম্যাপ খুঁজে পায়, আর সেখানে সে কালো জাদু করার সেই জায়গাটিও খুঁজে পায়। সেখানে ফাদার প্রথম দিন যেই মাদারটিকে দেখেছিল তাকে আবার দেখতে পায়, এবং সে বলতে থাকে যে তোমরা আর বাইরে যেতে পারবে না, সব দরজা বন্ধ হয়ে গেছে। ফাদার তখন তাকে ভিক্টোরিয়ার কাছে পাওয়া চাবিটি সম্পর্কে বললে মাদার বলে এইসবে আর কোনো লাভ হবে না, সিস্টার আইরিন অলরেডি হারিয়ে গেছে ভিতরে। এইসব বলার পরপরই মাদারের বডি অদ্ভুতভাবে বেঁকে যায়, আর সেখানে একটি ডিমনকে দেখতে পাই আমরা, যে কিনা ফাদারকে অ্যাটাক করার চেষ্টা করে। এদিকে আইরিন যখন ঘুমোচ্ছিল সে আবার একটি ভিশন দেখতে পায়, যাতে সে নিজেকে পজেসড দেখে, এবং সেখানে মাদার মেরি আর ভালাককেও দেখতে পায়। সে ঘুম থেকে উঠে রুমের বাইরে বের হলে আবার ডিমনিক নান ভালাককে দেখতে পায়, আর ভালাক তাকে সেই নরকের দরজাটির কাছে নিয়ে গিয়ে অ্যাটাক করে দেয়। তখনই ওয়ানা আইরিনকে বাঁচিয়ে ফেলে। তারপর আইরিন চার্চে গিয়ে দেখতে পায় একজন নান সেখানে বসে প্রেয়ার করছিল, আর সেখানে একটি লাশও পড়েছিল কাপড় দিয়ে ঢাকা দেওয়া। সে সেখানে গিয়ে কাপড়টি লাশ থেকে সরিয়ে দেখলো সেটা তো ওয়ানার লাশ। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এদিকে ফাদার বার্ক আবার সেই ছেলেটির আত্মাকে দেখতে পায়, কিন্তু আসলে সেটা সেই ডিমন নানটাই ছিল। তখন ফ্রেঞ্চি সেখানে এসে ফাদারকে বাঁচিয়ে ফেলে। চার্চে তখন হঠাৎ সব নান্সরা একসাথে আসে এবং প্রে শুরু করে দেয়, আর তাদের মধ্য থেকে একজন আইরিনকে বলে সেও যেন একটানা প্রে করে যায়।
আর যাই হোক না কেন সে যেন তার প্রেয়ার না থামায়, কেননা তাদের বালাকের বিরুদ্ধে লড়াই করতে হবে। তখনই ডিমনটা এসে একে একে সব নার্সদের অ্যাটাক করে তাদের প্রেয়ার থামিয়ে ফেলে, কিন্তু আইরিন তখনও প্রে করেই যাচ্ছিল। এর মধ্যে ডিমনটা আইরিনের শরীরে একটি প্যান্টাগ্রাম এঁকে দেয়, যাতে তার শরীর অপবিত্র হয়ে যায়। এদিকে ফাদার আর ফ্র্যান্সি ততক্ষণে অ্যাবের ভিতরের চার্চে আসতে সফল হয়, কিন্তু তারা ভিতরে ঢুকে সিস্টার আইরিন ছাড়া আর কাউকেই দেখতে পায়নি। তার মানে এতক্ষণ আইরিনের সাথে যা যা ঘটছিল সবকিছু ইলিউশন ছিল। তারা তখন বুঝে ফেলে এই অ্যাবেটিতে কোনো নান্স জীবিত নেই, সেই সাথে অ্যাবেটিও অপবিত্র হয়ে গেছে। এইবার আইরিন তার ভিশনের মানে জানতে নানের শপথ নিয়ে নিজেকে সম্পূর্ণ নানে রূপান্তর করে। তারা তিনজন এবার আইরিনের ভিশনের অর্থ বের করে জিসাস ক্রাইস্টের হোলি ব্লাড খুঁজে পায়, যা দ্বারা তারা বালাকে পরাজিত করতে পারবে। সিস্টার ভিক্টোরিয়ার চাবিটি এই হোলি ব্লাড রাখার দরজাটির ছিল, আর তাই সে চাবিটি হাতে নিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। তারা এবার সেই নরকের দরজাটির ভিতরে যায় নরকের রাস্তাটিকে বন্ধ করতে। তার মধ্যে তাদের উপর বালাক আবার অ্যাটাক করে। বালাক ফাদার বার্গকে সাপের রূপ নিয়ে এক চোখে কামড় বসিয়ে দেয়, আর আইরিনকে ট্রিক্স করে একটি প্যান্টাগ্রামের ভিতরে নিয়ে পজেস করে ফেলে। আইরিনের চিৎকার শুনে ফ্রেঞ্চি সেখানে পৌঁছে দেখে অনেকগুলো ডিমন নান একসাথে দাঁড়িয়েছিল, আর সিস্টার আইরিনকে পুরোপুরিভাবে বালাক পজেস করে ফেলে। বালাক এবার আইরিনের দ্বারা ফ্রেঞ্চিকেও অ্যাটাক করে, কিন্তু ফ্রেঞ্চি তখন আইরিনের মুখে হোলি ব্লাড লাগিয়ে দেয়, আর বালাক আইরিনের বডি ছাড়তে বাধ্য হয়। কিন্তু বালাক আবার ফ্রেঞ্চিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। এদিকে আইরিন ফ্রেঞ্চিকে বাঁচানোর চেষ্টা করলে বালাক আইরিনকে ছুঁড়ে পানিতে ফেলে দেয়, যার ফলে তার মুখে লেগে থাকা ক্রাইস্টের ব্লাড মুছে যায়। আর বালাক এই সুযোগে আবার আইরিনকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আইরিনের হাতে তখন হোলি ব্লাড এসে পড়ায় সে সেটাকে নিজের মুখে পুরে নেয়। আর বালাক যখন আইরিনকে পানি থেকে তুলে নিজের সামনে ধরে, তখনই সে বালাকের উপরে হোলি ব্লাড মুখ থেকে ছুঁড়ে দেয়, আর বালাক সেখান থেকে আবার হেলে ফিরে যায়, আর হেলের রাস্তাটাও আবার বন্ধ হয়ে যায়। এদিকে আইরিন সেখানে থাকা পানিতে ডুবে যেতে নিলে ফ্রেঞ্চি তাকে রক্ষা করে, এবং এখানে আমরা জানতে পারি ফ্রেঞ্চির আসল নাম মরিস। যেহেতু সে ফ্রান্স থেকে রোমানিয়া এসেছিল, তাই তাকে সেখানের লোকজন ফ্রেঞ্চি বলে ডাকতো। সবকিছু আবার নর্মাল হয়ে গেলে সিস্টার আইরিন ও ফাদার বার্গ আবার ভ্যাটিকানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাদেরকে ফ্রেঞ্চি তার ঘোড়ার গাড়িতে করে যখন অ্যাবে থেকে নিয়ে আসছিল, তখন দেখা যায় ফ্রেঞ্চির ঘাড়ে উল্টো ক্রস ভেসে উঠেছে। তার মানে তখনও বালাক পুরোপুরি নরকে চলে যায়নি। তারপর আমাদের 20 বছর পরের সিন দেখানো হয়, দি কনজিউরিং মুভির সেই পার্টটা যেখানে ক্যারোলিন একটি ইউনিভার্সিটিতে অ্যাড ও লরেন ওয়ারেনের লেকচার অ্যাটেন্ড করছিল। সেখানে অ্যাড একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছিল, যাতে আমরা আবার ফ্রেঞ্চিকে, যার আসল নাম মরিস, তাকে দেখতে পাই। আর তখনই মুভির আসল টুইস্ট দেখা যায়, যে যখন বালাক অ্যাবেতে ফ্রেঞ্চিকে অ্যাটাক করছিল, তখন সে তার একটি অংশ সাপের রূপে ফ্রেঞ্চির মধ্যে প্রবেশ করায়, যাতে সে অ্যাবের বাইরে গিয়ে মুক্ত হয়ে যেতে পারে। আর বালাক সফলও হয়। বালাক যখন ফ্রেঞ্চির উপর বেশি প্রভাব ফেলে, তখন অ্যাড ও লরেন তাকে এক্সোরসিজম করাচ্ছিল, আর তখনই তারা দেখতে পায় ফ্রেঞ্চির শরীরে উল্টো ক্রস চিহ্নে ভরে যাচ্ছিল। এবং ফ্রেঞ্চির ভিতরে থাকা বালাক লরেনকে ভীষণ ভয় দেখালে ওয়ারেন্সরা সেই কেসটি সেখানেই অসমাপ্ত রেখে চলে যায়। তার কিছুদিন পর ফ্রেঞ্চি আত্মহত্যা করে মারা যায়, আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে।